হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার ক্যালকুলাস এবং মেবি দ্য ফিফথ চ্যাপ্টার রোলস অ্যান্ড মিন ভ্যালু থিওরাম। তো প্রথম টপিক হচ্ছে রোলস থিওরাম আর কি। রোলস থিওরামটাকে যদি আমরা বুঝতে চাই ভালো করে, তাহলে আমাদের কিছু টুকিটাকি নলেজ আগে থেকে থাকতে হবে। যেমন ডিফারেন্সিয়েশন দ্বারা আসলে কি বোঝায়, হ্যাঁ, এই বিষয়গুলো একটু ক্লিয়ারিফাই করতে হবে। সো আমি একটু করে বলি প্রথমে এই কথাগুলো, যে আমরা যে লিখি ডিওয়াই বাই ডিএক্স, এই জিনিসটা আসলে কি আমাদের কাছে, আমরা ইন্টারে এগুলো পড়ে আসছি, আমাদের কাছে মনে হয় না যে এই বিষয়টা আসলে কি, কখনো জাস্ট ম্যাথ করার কাজ ম্যাথ করে গেছি। তো ডিফারেন্সিয়েশন করা বা ডিওয়াই বাই ডিএক্স বের করা, এর মানে হইতেছে ঢাল বের করা, স্লোপ বের করা। কার স্লোপ বের করা? নির্দিষ্ট একটা বিন্দুতে একটা স্পর্শকের ঢাল বের করা। সো এইভাবে বলতে পারি আমরা, দ্যাট মিনস স্লোপ অফ আ ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে স্পর্শক, তা একটা স্পর্শকের ঢাল ইন a specific point, in a specific point, একটা নির্দিষ্ট পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করবা, সেই ট্যানজেন্টের ঢালের মান বের করবা। এই যে প্রসিডিউরটা, এইটাই হইতেছে মূলত ডিফারেন্সিয়েট করা। ক্লিয়ার? এবং সেই যে ফাংশন নিয়ে কাজ করবো আমরা, ফাংশনটা কি হইতে হবে? অবশ্যই বক্ররেখা হইতে হবে, কারণ আমরা জানি যে ক্যালকুলাসটা মোটামুটি বক্ররেখার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যদিও স্টুডেন্টের ক্ষেত্রে হয়, যেমন আমরা চাইলে কিন্তু এইভাবে একটা এক্সাম্পল দিতে পারি। আমি যদি তোমাদেরকে বলি যে y ইকুয়াল টু 2x প্লাস 3, এটা একটা স্ট্রেট লাইন আমরা জানি, কিন্তু কার্ভ না। কিন্তু তারপরে যদি আমি বলি তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো, তুমি কি করবে? যে ভাই এই পাশে dy বাই dx আসবে, আর এই পাশে ডিফারেন্সিয়েট করলে 2x থেকে জাস্ট 2 আসবে, আর প্লাস 3 কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0, তার মানে এটা আসবেই না। তুমি বল ভাইয়া এখানে dy বাই dx এর মানটা 2 আসছে, ঠিক আছে 2 আসছে, বাট তুমি যদি নর্মাল সেন্সে হিসাব করো, তাহলে তুমি কিন্তু এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছ, সেটাকে এভাবে কম্পেয়ার করতে পারো, y ইকুয়াল টু mx প্লাস c সরলরেখার সাথে কম্পেয়ার করতে পারো। সো y ইকুয়াল টু mx প্লাস c সরলরেখার সাথে কম্পেয়ার করলে এই যে m দেখতে পাচ্ছ বা x এর যে কোএফিসিয়েন্ট বা সহগ, সেটাই তো ঢাল। তার মানে এখানে এই যে 2, সেটাই তো ঢাল হবে। দ্যাট মিনস আমরা বলতে পারি এই সেন্সে হিসাব করলেও দিস ইজ স্লোপ। আর আমরা যদি dy বাই dx বের করি, সেক্ষেত্রেও 2 আসতেছে মানটা। দ্যাট মিনস dy বাই dx দ্বারা আসলে ঢালই বোঝায়, ঠিক আছে? তো একটা বক্ররেখার ক্ষেত্রে, তার মানে আমরা স্ট্রেট লাইন নিয়ে মোটামুটি আলোচনা এখানে তেমন নাই, ওই বক্ররেখা নিয়ে মেইন। সো প্রথমে লাইনটাকে একটু মাথায় রাখতে হবে খুব ভালো করে। তো আমি একটু করে ডিলিট করে ফেলি। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি, যে ডিওয়াই বাই ডিএক্স এই জিনিসটা আসলে কি। আমরা তো এতক্ষণ বললাম যে ঢাল, কিন্তু এই বিষয়টা একটু যদি দেখি, যে আমরা ছোটোবেলায় পড়ে আসছি ক্লাস 9-10-এ, যে স্লোপ কেমনে বের করে। আমরা জানি যে একটা প্রান্তবিন্দু x1 y1 যদি হয়, আর যদি অন্য আরেকটা প্রান্তবিন্দু হয় যে x2, y2, তো সেই ক্ষেত্রে আমরা কি জানি যে ঢালের মানটা হয় স্লোপ ইকুয়াল টু হয়, উপরে থাকে y2 মাইনাস y1 অ্যান্ড নিচে থাকে x2 মাইনাস x1। এভাবেই তো ঢালের মানটা নির্ণয় করি। তো দেখো উপরে যে y2 মাইনাস y1, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? ডিফারেন্স অফ y বলতে পারি না? ডিফারেন্স অফ y। তো ডিফারেন্স অফ y এইটাকেই সংক্ষেপে লেখা হয়, dy। ক্লিয়ার? ডিফারেন্স অফ y। আর নিচে দেখো যে x2 মাইনাস x1, তুমি এটাকেই সংক্ষেপে বলতে পারবা d অফ x। ক্লিয়ার? আর ছোট হাতের d কেন দেয়? কারণ এখানে ডিফারেন্সটা অনেক ছোট একটা ডিফারেন্স হয়, এই জন্য আমরা যখন মূল নিয়মে ম্যাথ করি তখন দেখি যে ডিফারেন্স বা h is tends to 0,
অথবা এইচ ইজ অ্যাপ্রোচিং টু 0, মানে এইচ এর মানটা, পার্থক্যের মানটা খুব ছোট হতে থাকে। যদি এই ডিফারেন্সিয়েশন দ্বারা আসলে কি বোঝায় এটার কমপ্লিট একটা ধারণা পাইতে চাও, তাহলে আমার এই পেজে প্রথম দিকে একটা ভিডিও আপলোড দেওয়া আছে, ওটা দেখলে মোটামুটি একেবারে সম্পূর্ণ বেসিকটা চলে আসবে ইনশাআল্লাহ। তার মানে আমরা এতটুকু বুঝলাম যে এই এতক্ষণ যে কথাগুলো বললাম তার মধ্যে থেকে আমরা কি জানলাম, মূলত আমরা জানলাম যে ঢাল দ্বারা আসলে কি বোঝায়, বা ডিফারেন্সিয়েশন ক্ষেত্রে যে আমরা যে অপারেটরটা ব্যবহার করি dy/dx, এই জিনিসটা আসলে কি। তো বোঝার পরে তো এখন আমরা আরেকটু বিষয় দেখতে চাই, যে ধরে নাও যে এটা একটা আমাদের গ্রাফ, এটা আমাদের একটা এক্স অ্যাক্সিস অ্যান্ড এইটা হইতেছে আমাদের ওয়াই অ্যাক্সিস। সে অ্যাক্সিসের উপরে আমরা একটা কার্ভ ড্র করতেছি, এরকম করে ড্র করলাম ধরো। আচ্ছা, সো আমি যদি এক্স বরাবর একটা পয়েন্ট আইডেন্টিফাই করি, যে এই বরাবর আমি বললাম যে এক্স এর মান ধরলাম আমরা 2, অ্যান্ড উপরে যে ফাংশনটা আমরা লিখলাম বা ড্র করলাম, এইটা হইতেছে মূলত আমাদের y = f of x ফাংশনটা। সো টু বিন্দুটা বরাবর, যে বিন্দুটা আমরা ধরে নিলাম সেই বিন্দুটা বরাবর আমি এখানে একটা বিন্দু লোকেট করলাম, মানে ফাংশনের উপরস্থ একটা বিন্দু লোকেট করলাম, এবং আমি সেই বিন্দুতে একটা স্পর্শক ড্র করলাম। ক্লিয়ার? সো ফাংশনটা যদি y = fx হয়, আমরা জানি যে নির্দিষ্ট একটা পয়েন্টে, এই যে 2 পয়েন্টে উপরে সবুজ কালার দিয়ে যে স্পর্শক ড্র করলাম, সেই ড্র করা স্পর্শকের ঢাল হবে তাহলে f' of x, কারণ আমরা জানি যে fx কে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা dy/dx ও লিখতে পারি অথবা f' of x ও লিখতে পারি। সো এটাকে আমরা f' of x বলতে পারি কিন্তু চাইলে। ক্লিয়ার? দিস ইজ f' of x। তো দেখো তো এখানে আমার এক্স অক্ষের সাথে এই যে সবুজ কালারের রেখাটা, এই রেখাটা কি সমান্তরালে আছে নাকি একটু অ্যাঙ্গেল করে আছে, একটু ঢালু করে আছে? এটা অবশ্যই দেখতে পাচ্ছি আমরা একটু ঢালু করে আছে। দ্যাট মিনস এখানে ঢালের একটা মান এক্সিস্ট করতেছে, হয়তো পজিটিভ নয়তো নেগেটিভ। যদি আমার ঢালটা, স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হইতো, তাহলে আমি বলতে পারতাম যে আমার স্পর্শকটা এক্স অক্ষের সাপেক্ষে একটুও ঢালু না, অর্থাৎ সেখানে ঢালের মানটা আমরা 0 ধরতে পারতাম। বাট এখানে তো এটা ঢালু দেখাচ্ছে। তো আমরা যদি অন্য কোনো পয়েন্ট নেই, যেমন ধরো আমরা এখান থেকে একটা পয়েন্ট চয়েস করলাম, হইতে পারে এই পয়েন্টটা হইতে পারে। সো আমি যদি এই পয়েন্টটাতে একটা স্পর্শক ড্র করি, এটা কিন্তু দেখতে অনেকটা এরকম, তাই না? তো এই স্পর্শকটা দেখো, এক্স অক্ষের সাথে এটার কোনো ঢাল আছে? আমার কাছে মনে হচ্ছে কি এটা ঢালু না। কিন্তু যদি ঢালু না হয়, তার মানে এখানে ঢালের মানটা কত? 0। এই যে স্পর্শক, আমি যে স্পর্শকটা ড্র করলাম নতুন, আমি একটু বিন্দু লোকেট করে ধরো আমি x = 3 বললাম, সেই 3 বিন্দুতে যে আমি বিন্দুটা পাইলাম বা যে ট্যানজেন্ট পাইলাম, যে স্পর্শক পাইলাম, সেই স্পর্শকের ঢালটা কিন্তু 0। সো আমরা বলতে পারি f of x = 0। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা যদি অন্য আরেকটা বিন্দু লোকেট করি, ধরো যে আমি এখানে একটা বিন্দু চয়েস করতেই পারি চাইলে। সো এই বিন্দুটাকে আমি এখানে বলতে পারি যে 4 এর পরে মাঝখানে একটা 4, দিস ইজ 5, এটাকে 5 ধরো, এবং এই পয়েন্টে তুমি আর একটা স্পর্শক ড্র করো। তো দেখো এই স্পর্শকটাও কিন্তু আমার এক্স অক্ষের সাথে সমান্তরাল। যদি সমান্তরাল হয়, তাহলে আমি বলতে পারি যে এই রেখাটা কিন্তু ঢালু না হওয়ার মানে হইতেছে যে এখানেও এই যে ফার্স্ট ডেরিভেটিভটা বা f' of x টা কত হবে স্যার? 0 হবে। এই প্রত্যেকটা পয়েন্টে, যেই পয়েন্টে তুমি ডেরিভেটিভের মানটা বের করবা, নিশ্চয়ই সেই পয়েন্টের x এর ভ্যালুটা ইনপুট করতে হবে। তো প্রথমটা x এর ভ্যালু ছিল 2, দ্যাট মিনস ফাংশনের মধ্যে বা f' of x যেটা বের করবা, সেখানে যে x পাবে তার মধ্যে তুমি x এর মানটা এখানে 2 ইনপুট করবে। ঠিক আছে? আবার 2 নম্বর যেহেতু 3, সুতরাং তুমি এখানে কত ইনপুট করবে? 3 ইনপুট করবে। 3 ইনপুট করে দেখবা 0 আসে কিনা। আবার তুমি এখানে 5 ইনপুট করবা, 5 ইনপুট করে দেখবা যে 0 আসে কিনা। যদি আসে 0, তাহলে তুমি বুঝে নিবা যে ওই নির্দিষ্ট পয়েন্টে যদি আমরা কোনো স্পর্শক ড্র করি, সেই স্পর্শকটা অবশ্যই আমাদের এক্স অক্ষের সমান্তরাল হবে। বুঝতে পারছি কথা? সো আমি একটু ভাইস ভার্সা বিষয়টা, যদি সমান্তরাল হয়, স্পর্শকটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে তুমি বলতে পারো ফার্স্ট ডেরিভেটিভ 0 বা f' of x 0। আর তোমাকে যদি কেউ বলে যে f' of x 0,
তার মানে তুমি বুঝে নিবা ওই বিন্দুতে কোনো স্পর্শক আঁকলে সেটা অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল হবে। এইটাই হইতেছে আমার এই স্লোপ রিলেটেড কিছু বেসিক কথাবার্তা, কারণ আমার রোজ থিওরাম পড়তে গেলে এই স্টেটমেন্টটা বা এই জিনিসটা খুব বেশি কাজে লাগবে। ওকে, সো আমরা নতুন করে এখন মেইন থিওরিতে যাই। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমরা চাইলে একটু বলতে পারি, যেটাও এখানে খুব বেশি কাজে লাগবে। আমরা 9-10-এ পড়ে আসছি ক্রিটিক্যাল পয়েন্ট বা চরম বিন্দু, তাই না? ক্রিটিক্যাল পয়েন্ট পড়ে আসছিলাম। আমি এখানেই বলে ফেলি, আমি একটু বিন্দুগুলোকে একটু লোকেট করে ফেলি। যেমন ধরো যে সবুজ কালার দিয়ে প্রথমে যে বিন্দুটাকে লোকেট করছিলাম এটাকে আমি এ বিন্দু বললাম, অ্যান্ড পরে মাঝখানে পিঙ্ক দিয়ে যেটা করেছিলাম এটাকে আমি বি বিন্দু বলতে পারি, অ্যান্ড হোয়াইট দিয়ে যেটা করছিলাম এটাকে আমি সি বিন্দু বলতে পারি। তো আমরা এখানে 3টা বিন্দু পাচ্ছি, ঠিক আছে? সো আমি যদি বলি যে আমরা কিন্তু ইন্টারে একটা টপিক পড়ে আসছি চরম বিন্দু, বাংলায় বলে চরম মান, আর ইংলিশে বলে ক্রিটিক্যাল পয়েন্ট। সো ক্রিটিক্যাল পয়েন্ট মানে কি? ক্রিটিক্যাল পয়েন্ট মানে হইতেছে চরম বিন্দু, বাংলায় বলে এটার 2টা ভ্যালু হইতে পারে, একটা হয় ম্যাক্সিমা আর একটা হয় মিনিমা। মানে একটা হচ্ছে গুরুমান আর একটা হচ্ছে লঘুমান, তার মধ্যে আবার গ্লোবাল ম্যাক্সিমা আছে, এরকম এইসব দিকে আমরা না যাই। তবে মেইন কথা যে ক্রিটিক্যাল পয়েন্ট কোনগুলো, এই যে 3টা বিন্দু আমরা লোকেট করলাম, এ বিন্দুটা, বি বিন্দুটা, সি বিন্দুটা, এর মধ্যে বি বিন্দুটা আর সি বিন্দুটা, এই 2টা বিন্দুকে আমি ক্রিটিক্যাল পয়েন্ট বলতে পারি, এই বিন্দুটাকে বলতে পারি না। তার মানে এই বি বিন্দুটা হচ্ছে আমার ম্যাক্সিমা, যেহেতু এখানে আমি হাইয়েস্ট মান পাইতেছি, আর সি বিন্দুটা হচ্ছে মিনিমা, যেহেতু আমি সেখানে কি লোয়েস্ট একটা মান পাচ্ছি। বুঝতে পারছি কথা? দিস ইজ ম্যাক্সিমা অ্যান্ড সি বিন্দু যেটা, দিস ইজ মিনিমা, কারণ আমি এখানে হাইয়েস্ট লোয়েস্ট মানটা পাইতেছি। তো এখন দেখো ওই যে ক্রিটিক্যাল পয়েন্টের মধ্যে কিন্তু এ বিন্দুটা আসলো না। কেন আসলো না? কারণ তার ঢালের মানটা 0 না। যদি ক্রিটিক্যাল পয়েন্ট হইতে হয় তাহলে একেবারে প্রথম সূত্র বা একেবারে এটাকে বলে যে নেসেসারি ল বা নেসেসারি কন্ডিশন, দ্যাট ইজ ক্রিটিক্যাল পয়েন্টে অবশ্যই ফার্স্ট ডেরিভেটিভের মানটা 0 হতে হবে। সো ক্রিটিক্যাল পয়েন্ট হওয়ার জন্য শর্ত কি? ফার্স্ট ডেরিভেটিভ FIRST ফার্স্ট ডেরিভেটিভ is must be equal 0, ঠিক আছে? এই কন্ডিশনটা মেনটেন করতে হবে যদি আমরা ম্যাক্সিমাম মিনিমা নিয়ে কাজ করতে চাই। তাহলে এইভাবে তুমি যদি একটা গ্রাফ দেখো যে কার্ভটা অনেকটা এই টাইপের, এরকম হইতেই পারে চাইলে। সো দেখো এইখানে এই একটা পয়েন্ট, এখানে এই একটা পয়েন্ট, এখানে এই একটা পয়েন্ট, এগুলো সব ক্রিটিক্যাল পয়েন্ট, কিন্তু এইটা একটা ম্যাক্সিমা, এইটা একটা ম্যাক্সিমা, বাট এর নিচে যেটা দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে মিনিমা। এই যে আমাদের বেসিক জিনিসপাতি গেল। এখন আমরা আমাদের মেইন স্টেটমেন্টে যাব বা মেইন থিওরিতে যাব, রোজ থিওরামের মেইন কথাটা আর কি। ওকে, আমি একটু মুছে ফেলি এগুলো, ডিলিট, ঠিক আছে। তাহলে স্টার্ট দ্য থিওরি। রোজ থিওরামের জন্য তোমাকে আগে স্টেটমেন্ট শিখতে হবে, একটু ভালো করে বুঝে শুনে বুঝতে হবে কাহিনীটা। স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট হইতেছে ইফ, যদি y equal to f of x is a real valued function, যদি f of y equal to f of x একটা রিয়েল ভ্যালুড ফাংশন হয় এবং সে 3টা কন্ডিশন মেনটেন করে, and it satisfied the following, মানে following এর নিচে আর কি, following 3 conditions, 3 conditions। কন্ডিশনগুলো কি? নাম্বার 1, যে আমার পুরো ফাংশনটা কন্টিনিউয়াস হইতে হবে। পুরো ফাংশনটা কি হইতে হবে? পুরো ফাংশনটা
পুরো ফাংশনটা আমার কন্টিনিউয়াস হতে হবে কোথায়, অ্যাট ক্লোজড ইন্টারভ্যাল a, b। সো আমরা বলতে পারি a, b দিয়ে এখানে একটু থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, ক্লোজড ইন্টারভ্যাল বোঝায়। যদি কেউ না বুঝে আমি একটু পরে বলতেছি, ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। অ্যান্ড দ্য সেকেন্ড থিং, মানে এটা 2 নম্বর কন্ডিশন। সো 2 নম্বর কন্ডিশনটা হবে এই আমার যে ফাংশনটা, সেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে হবে, মানে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো এরকম একটা ফাংশন হতে হবে অবশ্যই। সো ডিফারেন্সিয়েবল কোথায় হবে, ডিফারেন্সিয়েবল হবে ওপেন ইন্টারভ্যালে a, b, ওপেন ইন্টারভ্যালে। ওকে, and the third condition is functional value same হবে। বলতে পারো যে f of a যে কথা, f of b টা একই হইতে হবে। যদি এই ঘটনাটা সত্যি হয়, মানে এই 3টা কন্ডিশনে যদি সে মেইনটেইন করে, তাহলে সো আগে একটু এই কন্ডিশনগুলো নিয়ে কথা বলি, পরে যাইতেছি ওই মেইন জিনিসের দিকে। আগে একটু ইন্টারভেল নিয়ে কথাটা বললি। ধরো যে আমি একটা নাম্বার লাইন নিলাম, আমি চাইলে সে নাম্বার লাইনের মধ্যে ধরো যে এখানে একটা বিন্দু লোকেট করলাম, দ্যাট ইজ a, এখানে একটা বিন্দু লোকেট করলাম, দ্যাট ইজ b। সো ক্লোজড ইন্টারভেল মানে হইতেছে including this point a and including this point also b, মানে a বিন্দুটাকে নিয়ে এবং b বিন্দুটাকে নিয়ে এদের মধ্যবর্তী সমস্ত বিন্দু, ঠিক আছে, একটা দুইটা না, অসংখ্য বিন্দু আছে এখানে, অসীম। সো এ থেকে b না, a সহ b পর্যন্ত, এবং বিটাও ইনক্লুড হবে, মানে b সহ। তো সেটাকে আমরা বলতে পারি ক্লোজড ইন্টারভেল, দ্যাট ইজ থার্ড ব্র্যাকেট a b, এটাকে ক্লোজড ইন্টারভেল বলা হয়। সো এখানে বলতে পারি যে a bটা হচ্ছে আমার কি, ক্লোজড ইন্টারভেল। ক্লিয়ার? বাট যদি নাম্বার লাইনটা এমন হয় যে এখানে ঠিকই a আছে, তারপরে b আছে, বাট আমরা এই a পয়েন্টকে ইনক্লুড করব না, b পয়েন্টকেও ইনক্লুড করব না। a পয়েন্ট ইনক্লুড না করে তারপর থেকে শুরু করে b পয়েন্ট ইনক্লুড না করে তার আগ পর্যন্ত সমস্ত বিন্দুগুলোকে যদি আমরা মানে বোঝাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওপেন ইন্টারভ্যাল ইউজ করব, এই যে a, b ইউজ করব। ক্লিয়ার? ওপেন ইন্টারভ্যালের দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়। ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকলে তুমি বুঝে নিবা যে a আর b কে ইনক্লুড করবা না, এবং এর মধ্যবর্তী অন্যান্য সকল বিন্দুকে ইনক্লুড করবা। এখন এই জিনিসটাকে কিন্তু উল্টো থার্ড ব্র্যাকেট দিয়েও লেখা হয়, মানে a, b ফার্স্ট ব্র্যাকেট, এটাও ওপেন ইন্টারভ্যাল বোঝায়, বাট আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, এভাবে অনেক জায়গায় লেখা হইতে পারে চাইলে, এটা দ্বারাও কিন্তু ওপেন ইন্টারভ্যালই বোঝায়। সুতরাং ইন্টারভ্যাল নিয়ে আশা করি যে আমরা এটা ক্লিয়ার হয়েছে। তাহলে কন্টিনিউয়াস হইতে হবে কোথায়, কন্টিনিউয়াস হইতে হবে ক্লোজড ইন্টারভ্যালে, এবং ডিফারেন্সিয়েবল হইতে হবে ওপেন ইন্টারভ্যালে। ঠিক আছে? ওকে। অ্যান্ড এফ অফ এ আর এফ অফ বি দ্বারা কি বোঝায়, এবং এই দুইটা ইকুয়াল, এটা আসলে কি? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমি যদি বলি যে y ইকুয়াল টু এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স দেখতে পাচ্ছ, এই যে এফ অফ এক্স, এটা কিন্তু মূলত y এর মান। ঠিক আছে? সো আমি যদি ধরো যে একটা গ্রাফ ড্র করি, যে ধরো যে এই টাইপের, সো আমি এইখানে একটা বিন্দু নোটিস করলাম, দ্যাট ইজ এক্স, সেই বরাবর যে y এর মানটা পাবো, সেই মানটাকে আমরা y বলতে পারি। এখন আমি যদি চাই যে না, আমি এটাকে y বলবো না, কারণ আমি জানি যে y এর পরিবর্তে y ইকুয়াল টু যেহেতু এফ অফ এক্স, তো চাইলে আমি এটাকে y এর জায়গায় yটা কেটে আমি এখানে চাইলে কিন্তু এফ অফ এক্সও লিখতে পারি। কথা বুঝাইতে পারছি? সো আমি যদি এখানে কোনো একটা বিন্দু, এবার আমি এক্স এর জায়গায় আমি বি বসাবো, ধরে নাও। সো বি বসাইলে এফ অফ এক্স এর জায়গায় এক্স এর জায়গাটা বি দখল করে নেবে। সো এই যে বরাবর y এর ভ্যালুটা, ইট উইল বি জাস্ট এফ অফ বি। বুঝতে পারছি? সো এটা হচ্ছে আমার এফ অফ বি। তো আমি যদি সামনে কোনো বিন্দু লোকেট করি এ, তাহলে ওই অনুযায়ী এফ অফ এ হবে। সো এখন ওরা আমাদের বলছে যে আমি এমন একটা ফাংশন নিয়ে কাজ করব, যে ফাংশনটার প্রথম বিন্দুটা এবং শেষ বিন্দুটার ফাংশনাল ভ্যালু বা y এর মানটা অবশ্যই সেম হইতে হবে।
এই কন্ডিশনটা ওরা আমাকে বলে দিছে যে ধরে নাও যে এখান থেকে আমি যদি একটু দাগ দেই, ধরে নাও যে দিস ইজ দ্য ফাংশন, এই পয়েন্ট আর এই পয়েন্ট হইতেছে আমার এ অ্যান্ড এই বরাবর হইতেছে আমার বি। সো মাঝখানে তুমি ফাংশনটাকে যতই ঘুরাও ফেরাও না কেন, যাই করো না কেন, এটা ঘুরে ফিরে এখানে আসছে। তো এটা যদি এ হয় তাহলে এই যে মাঝখান বরাবর এই যে দূরত্বটা দেখতে পাচ্ছি এখান থেকে এতটুকু, মানে এখান থেকে এতটুকু, এটা হইতেছে আমাদের কি এফ অফ এ। ক্লিয়ার? আমি একটু লিখে ফেলি, দ্যাট ইজ এফ অফ এ। অ্যান্ড এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছ এটা হইতেছে আমাদের এফ অফ বি। সো দেখো এই ক্ষেত্রে এফ অফ এর দৈর্ঘ্যটা যা, মানে এই নিচের থেকে এক্স অক্ষ থেকে ওই বিন্দুটার দূরত্ব যা, এই বি বিন্দুটার দূরত্ব কিন্তু এক্স অক্ষ থেকে তাই, অর্থাৎ এফ অফ এর মানটা ইকুয়াল এফ অফ বি। তো যদি এরকম হয় তাহলে দেখো আমার এই যে গ্রাফে আমি যে চিত্রটা প্লট করলাম সেইখানে কিন্তু আমার সবগুলো কন্ডিশন মানতেছে। আমার পুরো ফাংশনটা এই যে ওপেন ক্লোজড ইন্টারভ্যালে কি কন্টিনিউয়াস মানে কি বলো? কন্টিনিউয়াস মানে হইতেছে যে ফাংশনটা এখানে প্রত্যেকটা বিন্দুতেই তুমি যেই বিন্দু লোকেট করো না কেন সেই বিন্দু বরাবর y এর একটা মান পাবো। যদি ফাংশনটা এমন হইতো যে ধরো এখান থেকে আমি ড্র করে এখানে আসার পরে এখানে একটা মান নাই, এই নির্দিষ্ট একটা অংশ খালি, এই যে দেখতে পাচ্ছ বিন্দুটা, আমি একটু হোয়াইট কালার দিয়ে দেখাই, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা খালি, এই জায়গাটা খালি মানে আমি যদি এখান থেকে এক্স এর একটা পয়েন্ট লোকেট করে ধরো যে দিস ইজ সি পয়েন্ট, তো সি পয়েন্ট বরাবর কিন্তু তুমি কোনো y এর মান পাচ্ছ না, খালি জায়গা ওইটা, তার মানে এই ফাংশনটা কন্টিনিউয়াস না। এটাকে বলা হয় ফাংশনের কন্টিনিউটি। তোমাদের একটা চ্যাপ্টার আছে যে কীভাবে ফাংশনের কন্টিনিউটি চেক করতে হয়, সো আমরা ওই দিকে যাচ্ছি না, মূলত আমরা এটা নিয়ে কথা বলবো। ওকে, ঠিক আছে। সো দেখো কন্টিনিউয়াস হইলো, ডিফারেন্সিয়েবল হইলো এবং ফাংশনের তিনটা ভ্যালু মানলো, সব মানলো। এখন যদি এই তিনটা কন্ডিশন মানে, বিজ্ঞানের রোলস বা ম্যাথমেটিশিয়ান রোলস উনি বলছে যে যদি এই তিনটা কন্ডিশন মানে তাহলে এই গ্রাফের মধ্যে, মানে এই যে দেখতে পাচ্ছ পুরো আমি কি কালার, এটা কমলা কালার দিয়ে যেই লাইনটা বা যে ফাংশনটা ড্র করলাম, সেই ফাংশনের মধ্যে অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে যেই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ শূন্য। অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে, বেশি থাকতে পারে বাট অ্যাটলিস্ট একটা থাকবে যেই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভের মানটা কি শূন্য। তো ফার্স্ট ডেরিভেটিভ শূন্য মানে কি, ওই প্রথমেই আমি বুঝাইছি যে সেই বিন্দুগুলোতে এমন এমন বিন্দু থাকবে যেই বিন্দুতে স্পর্শক আঁকলে সেটা এক্স অক্ষের সমান্তরাল হবে, এই তো। সো দেখো তো আমাদের যে গ্রাফটা আঁকলাম সেখানে এরকম কোনো বিন্দু পাই কিনা। সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান, ফোর্থ ওয়ান অ্যান্ড দ্য ফিফথ ওয়ান। তো দেখো প্রত্যেকটার ক্ষেত্রে স্পর্শক ড্র করলে কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে, তাই না? সো এই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ঢালের মানটা শূন্য। তো রোজ বলছে অ্যাটলিস্ট একটা পাওয়া, আমরা তো অনেকগুলো পাইতেছি, অনেকগুলো পাইতেও পারি, তো বুঝতে পারছি কথা। তো দিস ইজ দ্য থিওরি। যদি ও যেহেতু বলছে যে এরকম তিনটা কন্ডিশন মেনটেন করলে তাহলে অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাবা যেখানে তোমার ফার্স্ট ডেরিভেটিভের মানটা শূন্য হবে। তো তুমি চাইলে এটাকে তুমি সি পয়েন্ট বলতে পারো, যে প্রথমটাকে বরাবর এই পয়েন্টে সি বলতে পারো। এটাকে সি বললে এটা অবভিয়াসলি কী হবে, ফার্স্ট ডেরিভেটিভ অফ সি ইকুয়াল টু শূন্য হবে। তুমি যদি স্যার এই পয়েন্টটাকে তুমি যদি ডি পয়েন্ট বলো, যদি আমরা ডি দিয়ে প্রকাশ করবো না, আবার চাইতে করতে পারি, ধরো যে এই পয়েন্টটাকে তুমি ডি পয়েন্ট বললা, তাহলে তুমি বললো ভাইয়া এফ প্রাইম অফ ডি ইজ ইকুয়াল টু 0। আমার প্রত্যেকটা কন্ডিশন মানছে। আচ্ছা, তো যাই হোক এখানে তো অনেকগুলো আনলাম আমরা। তো আমরা এবার একটু তিনটা কেসে ভাগ করব। আমি স্টেটমেন্টটাকে কমপ্লিট করে নিই, দেন এদিকে যাচ্ছি। আচ্ছা, স্টেটমেন্টটা কমপ্লিট করি। তো যেহেতু এই কথাগুলো বললো তিনটা কন্ডিশন মানলে দেন তাইলে দেয়ার এক্সিস্ট, এই সাইনটাকে বলে দেয়ার এক্সিস্ট মানে হচ্ছে তাহলে এমন একটা ঘটনা ঘটবে বা এমন থাকবে, এই কথাটা বোঝায় দেয়ার এক্সিস্ট দ্বারা আর কি। সো কি থাকবে, অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট, অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে যেই পয়েন্টটাকে আমরা সি দিয়ে প্রকাশ করছি, অ্যান্ড এই পয়েন্টটা অবশ্যই এলিমেন্ট হবে কার, এ বি ওপেন ইন্টারভ্যালের মধ্য থেকে। মানে এই যে এইমাত্র যে আমরা ড্র করলাম, আচ্ছা আরেকটু লিখে ফেলি, অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট সি যেই পয়েন্টে বা যেখানে
যেখানে at which যে পয়েন্টে, কোন পয়েন্টে, এই যে সি পয়েন্ট, একটা পয়েন্ট থাকবে সি, এরপরে যে এতটুকু অংশ লিখলাম এই অংশটা কিন্তু ওই সি পয়েন্টের লোকেশনটাকে মেনশন করে, সি পয়েন্টটা কোথায় থাকবে তা মেনশন করছে, বাট পয়েন্টটা তো সি। তো অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট থাকবে, একটা পয়েন্ট থাকবে সি, যেই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভের মানটা অবভিয়াসলি 0 হবে। এটাই ওরা আমাকে স্টেটমেন্টে বলছে, প্রমাণ করতে বলছে। তো সি এর সীমানাটা এ থেকে বি এর মধ্যে মানে কেমন, কি বুঝাইছে এটা? ধরো এই যে গ্রাফটা দেখাইলাম তখন, এটা এ বিন্দু, এটা আমার বি বিন্দু। তো সি বিন্দুটা নিশ্চয়ই এগুলোর মধ্যবর্তী কোনো একটা বিন্দু হবে। এটা দ্বারা বুঝাইছে যে এ বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে যতগুলো বিন্দু আছে, এর মধ্যে যতগুলো বিন্দু আছে তার মধ্য থেকে যে কোনো একটা বিন্দু, সেই বিন্দুটাকে এখানে নিলে আমরা সেটাকেও সি বলবো, এখানে নিলে সেটাকেও সি বলবো, যে এখান থেকে চয়েস করবো সেটা সি বলতে পারি আমরা চাইলে। আশা করি বুঝছি ব্যাপারটা, ঠিক আছে। দেন আমরা এবার প্রমাণে আসি। স্টেটমেন্ট পুরোপুরি ক্লিয়ার আশা করি, এবার আমরা প্রমাণে আসি। সো যখন আমরা এটা প্রমাণ করব, প্রমাণ করার জন্য আমাদেরকে কয়েকটা ধাপে প্রমাণটা করতে হবে, কয়েকটা ধাপে প্রমাণটাকে করতে হবে। সো প্রুফ, তাহলে এখন আমরা প্রুফে আসব এবং এই প্রুফটা করব আমরা টোটাল 3টা কেসে, মানে 3টা পার্ট থাকবে প্রুফে। তার মধ্যে আমি আগে একটু আইডেন্টিফাই করে নিই। কেস নাম্বার 1, কেস নাম্বার 1 সেটা হইতেছে যে আমি যদি দেখাই চিত্রটা, তখন এরকম 3টা কন্ডিশন, 3টা চিত্র ড্র করবো আর কি, 3 ধরনের হইতে পারে, তো এই জন্য। সো ফার্স্টে ধরে নাও চিত্রটা দেখতে অনেকটা এরকম, এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, যদিও একটু বাঁকা লাগতেছে বাট আশা করি বুঝবা। অ্যান্ড আমার ফাংশনটা ডিরেক্ট সোজা, এটা এফ অফ এ পয়েন্ট, এটা এফ অফ বি পয়েন্ট, দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি, এগুলো সব ঠিক আছে। এফ অফ এ বিটাও সমান, শর্ত মানলো, হ্যাঁ। তারপরে কন্টিনিউয়াস, মানে এখানে কোথাও গ্যাপ, ফাংশনটা ফাঁকা নাই, কন্টিনিউয়াস তার মানে ডিফারেন্সিয়েবল, এগুলো বলতে পারি। তো সবই মানছে, বাট এই ফাংশনটা কার্ভ না, সোজা স্ট্রেট। তো ফাংশন এমন তো হইতেই পারে, যেহেতু আমার এই 3টা কন্ডিশনের মধ্যে কোথাও বলা নাই যে ফাংশনটা এরকম সোজা হইতে পারবে না, এটা তো বলা নাই, তার মানে ফাংশন এরকম হইতে পারে। আচ্ছা, ফাংশন যদি এরকম হয় এর মানে আসলে কি, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি ম্যাথের ভাষায়? দেখো, এই মধ্যবর্তী কোনো একটা বিন্দুকে তুমি চাইলে এক্স বিন্দু বলতে পারো, এক্স পয়েন্ট বলতে পারো, অন্য কালার নিয়ে ফেলি, ধরো যেখানে নিলাম। সো এই পয়েন্টটাকে তুমি এক্স পয়েন্ট বলতে পারো, এটাকেও তুমি এক্স পয়েন্ট বলতে পারো, এটাকেও তুমি এক্স পয়েন্ট বলতে পারো। তো তুমি যেইটাকে এক্স ধরো না কেন, তুমি ধরো যে এই প্রথমটাকে তুমি এক্স ধরলা, তাহলে দেখো তো এই যে এতটুকু কি এফ অফ এক্স না? আবার তুমি ধরো না প্রথমটাকে এক্স ধরবো না, আমি দ্বিতীয়টাকে এক্স ধরবো, তাহলে দেখো তো এই যে এতটুকু দেখতে পাচ্ছ, এটা কি এফ অফ এক্স না? তাই না? তো আমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাইতেছি মানে এক্স এর মানটা আমি প্রথম দিকে নেই, শেষ দিকে নেই, এ বি এর মধ্যে থাকলেই হইল, সে প্রত্যেকটা এক্স এর জন্য এফ অফ এক্স এর মানটা কিন্তু এই যে এফ অফ এ দেখতে পাচ্ছ, সে এফ অফ এর সমান আসে। অথবা তুমি বলতে পারো ভাইয়া এফ অফ বি দেখতে পাচ্ছি, সে এফ অফ বি এরও সমান আসে, তাই না? এমনই আসবে, কারণ আমি চিত্রটাকে এভাবেই ড্র করছি প্রত্যেকটা পয়েন্টের জন্য। তার মানে এ বি সীমানার মধ্যে ফর ইচ অ্যান্ড এভরি পয়েন্ট অফ এক্স, প্রত্যেকটা এক্স এর মানের জন্য ওই এফ অফ এ ইকুয়াল টু এফ অফ এক্স হবে। এইটা হইতেছে আমাদের প্রথম কন্ডিশন অ্যাকর্ডিং টু আওয়ার ফিগার, চিত্রটা যেভাবে নিলাম আর কি। সো এই বিষয়টাকে আমরা চাইলে একটু বইয়ের ভাষা বা ম্যাথের ভাষা লিখতে পারি যে ফাংশনাল ভ্যালু অফ এক্স, এই যে এফ অফ এক্স মানে যে আমাদের মধ্যবর্তী ধরে নেওয়া, কল্পনা করে এই লাইনগুলো অথবা এই লাইনগুলো, এই প্রত্যেকটা ভ্যালুর মানটা যদি এফ অফ এর সমান আসে, হ্যাঁ সমান আসবে। কখন সমান আসবে? যে কোনো একটা এক্স এর মানের জন্য নাকি এক্স এর সবগুলো মানের জন্য? এক্স এর সবগুলো মানের জন্য। এখন এই বিষয়টা তো আমাদের বলে দেওয়া দরকার, তো সেটাকে আমরা এভাবে লিখবো যে ধরো যে উল্টো দিকে এ দিয়ে তারপর লিখবো এক্স, এই উল্টা দিকে এ দেওয়া, এটাকে ইংলিশে বলে ফর অল। কি বলে? ফর অল। সো উল্টা দিকে এ তারপরে এ এক্স, এটা দ্বারা বোঝানো হয়েছে এক্স এর সব মানের জন্য, এক্স এর
সব মানের জন্য। এখন এক্স এর যে সব মান নিবা এটা কি নাম্বার লাইনের সমস্ত এক্স নাকি তার ওই ইন্টারভ্যালের মধ্যে? ইন্টারভ্যালের মধ্যে। এই জন্য আমাকে আরেকটু আইডেন্টিফাই করে দেওয়া লাগবে যে আচ্ছা তুমি এক্স এর সব মান নিবা ঠিক আছে, কিন্তু সব মান আমার না, তার মধ্যেও আবার চয়েস আছে। কোত্থেকে? তুমি অবভিয়াসলি সেই মানগুলো নিবা এ থেকে বি এর মধ্য থেকে, ঠিক আছে? সো এ থেকে বি এর মধ্যে যতগুলো এক্স এর মান সম্ভব সেই সবগুলো মানকে নিবা এবং তুমি সেখান থেকে এফ অফ এক্স বের করবা। তুমি দেখবা যে এফ অফ এক্স এর মানটা এফ অফ এ এর সমান হবে। তুমি চাইলে বলতে পারো যেটা অবশ্যই এফ অফ বি এরও সমান হবে। এগুলো তুমি চাইলে বলতে পারো। কথা ক্লিয়ার? সো দেখো প্রথম কেসটাকে আমরা ম্যাথের ভাষায় এভাবে বললাম। তুমি প্রথম কেস লেখার সময় চিত্রটা না আঁকলেও চলবে, তোমাকে জাস্ট বোঝানোর জন্য চিত্রটা আমি ড্র করছি। আচ্ছা, তো যদি এই কন্ডিশন থাকে তাহলে আমরা এবার প্রমাণ করব। দেখো এখন যদি এরকম হয় যে প্রত্যেকটা এক্স এর মানের জন্য এফ অফ এক্স এর মানটা সেম আসতেছে, এফ অফ এ এর সমান আসতেছে প্রত্যেকবারই, যদি এফ অফ এক্স এর মানটা সেম আসে তাহলে এই ধরনের ফাংশনকে বলা হয় কনস্ট্যান্ট ফাংশন। এই ধরনের ফাংশনকে কি বলে? এই ধরনের ফাংশনকে বলা হয় ধ্রুবক ফাংশন, মানে ওয়াই এর মানটা সবসময় ধ্রুবক। সো আমরা চাইলে বলতে পারি যে যেহেতু এই ঘটনাগুলো সত্যি, সো y equal to fx is a constant function. এটা একটা কি? This is a ধ্রুবক ফাংশন। তো ধ্রুবক ফাংশন হইলে তাকে কিন্তু আমরা আরেকটু ডিফারেন্টলি প্রকাশ করতে পারি বা লিখতে পারি। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি f of x equal to y of x equal to, যেহেতু ধ্রুবক এটাকে আমরা বলতে পারি যে কে। সে মানে ধরে নেওয়া, যে আমরা ধরে নিলাম সেই ধ্রুবকের মানটা কি? কে। তো এখন আমরা দেখব যে আমাদের ওই ফার্স্ট রোজ বলছে যদি এই কন্ডিশনগুলো মানে তাহলে নাকি ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হবে, এটা চেক করবো আর কি। সো আমরা এবার ফার্স্ট ডেরিভেটিভ বের করি। ফার্স্ট ডেরিভেটিভ কেমনে বের করব? এই পাশে আমরা বাম পাশেও ফার্স্ট ডেরিভেটিভ বের করব অ্যান্ড ডান পাশেও করব। তাহলে এফ অফ এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ মানে কি বলো? এফ অফ এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ হইতেছে এফ প্রাইম অফ এক্স। আর কে তো একটা ধ্রুবক সংখ্যা, ধ্রুবককে কি ডিফারেন্সিয়েট করা যায়? যায়, তবে রেজাল্ট কত আসে? শূন্য। এই যে শূন্য আসলো। ক্লিয়ার? তো আমরা তো জানি যে এক্স পয়েন্টটা, এই যে এফ প্রাইম অফ এক্স, ভেতরের এক্স পয়েন্টটা এ বি সীমানা সমস্ত এক্সই হইতে পারে। তো সেই সমস্ত এক্সের মধ্যে নিশ্চয়ই অন্য কোনো একটা বিন্দু হবে, সি বিন্দু। কারণ আমি আগে তো সি বিন্দুর পরিচয় দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে উপরে, যে সি বিন্দুটা কোথায় হইতে হবে। যে দেখো আমি এখানে বক্স করে দিলাম, সি বিন্দুটা মাস্ট বি এ থেকে বি এর মধ্যে হবে। সে এ থেকে বি এর মধ্যে সমস্ত বিন্দুর জন্য যেহেতু এই ঘটনাটা সত্যি, তো আমি চাইলে সি বিন্দুর জন্য কিন্তু লিখে ফেলতে পারি। অতএব এফ প্রাইম অফ সি ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা হইতেছে আমার এই রোজ থিওরামের প্রমাণের প্রথম অংশ। ক্লিয়ার? নাও দ্য সেকেন্ড পার্ট। এবারে চিত্রটা আমরা একটু ডিফারেন্ট লাগবো আর কি। কেস 2 একটু করে ডিফারেন্ট কালার নিই আমি। ওকে, সো দিস ইজ কেস 2। কেস 2টার চিত্র কেমন হবে সেই চিত্রটাকে আগে আমরা প্লট করে ফেলি। চিত্রটা আঁকা হয়ে গেলে তখন দেখবা যে বাকি জিনিসগুলো বুঝতে অনেক ইজি। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন না বুঝলে ম্যাথ পড়ে আসলে মজা নেই। ওকে, নাও ইমাজিন দ্য ফাংশন ইজ লাইক দ্যাট। এখান থেকে শুরু করে এই টাইপের। সো দিস ইজ এ পয়েন্ট, মানে এফ অফ এ অ্যান্ড এফ অফ বি অ্যান্ড দে আর ইকুয়াল। কারণ আমরা জানি যে এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু আমরা সেম লোকেট করলাম। সো আমি চাইলে এই পয়েন্টটাকে এ পয়েন্ট বলতে পারি অ্যান্ড এইটাকে আমি বি পয়েন্ট বলতে পারি। আচ্ছা, তো এখন দেখো এই যে বিন্দুটাকে আমি নিলাম, সেই বিন্দুটার চিত্রটা নিলাম। সেই চিত্রের মধ্যবর্তী থেকে যদি আমি একটা পয়েন্টকে লোকেট করি, ধরো যে পয়েন্টটা এই সি পয়েন্ট, এখানে আমি সি পয়েন্ট নিলাম। সেই সি পয়েন্ট এটা তো আসলে একটা এক্স এর মান, তো তুমি বলতে পারো চাইলে ভাইয়া এক্স ইকুয়াল টু আপনি সি নিছেন। হ্যাঁ, নিলাম, সমস্যা নেই। সো এখান থেকে তুমি যদি দেখো যে একটা মান পাইলা, সেই মানটা নিশ্চয়ই এফ অফ এক্স হবে, তাই না? এটাকে তুমি অবশ্যই এফ অফ এক্স দিয়ে প্রকাশ করতে পারবা। সো দেখো এখানে এফ অফ এক্স এর মানটা কি এফ অফ এ এর থেকে বড় না? অথবা তুমি বলতে পারো ভাইয়া এফ অফ বি এর থেকে বড় না? হ্যাঁ, বড়। এই জিনিসটাই হচ্ছে আমার দ্বিতীয় কন্ডিশন। আমার প্রথম কন্ডিশনে প্রত্যেকটা এফ এক্স এর মানে হইতেছে আমার কি হবে, এই দুইটার থেকে বড় হবে।
দুইটা সমান হবে, প্রথম কন্ডিশন এমন ছিল, আর দ্বিতীয় কন্ডিশনে কিন্তু বড় হইতেছে বা বেশি হইতেছে মানটা। তো সেইটাকে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় কিভাবে লিখতে পারি যদি চিত্রটা এমন হয়। দেখো আমি আসলে কি করাচ্ছি মূলত, কনফিউজড হয়ে আমার সবটা। চিত্রটা ধরো বড় একটা চিত্র, মেইন ফাংশনটা খুব বেশি বড়, চেহারাটা অনেকটা এরকম যে প্রথম দিকে এরকম সোজা গেছে, পরের দিকে উপরে উঠছে, হ্যাঁ পরের দিকে আবার নিচে নামছে, এমন হইতে পারে না। ফাংশনের ইচ্ছা হইলে আমি এমন হব। তার মানে দেখো এই প্রথম কন্ডিশনটাকে, এই যে প্রথম ব্র্যাকেটটা দিচ্ছি, ধরো আমি এ থেকে বি পয়েন্ট দিলাম, এই বিন্দুকে এক্সপ্লেইন করার জন্য আমাদের কেজ 1 লাগবে। অ্যান্ড বি থেকে তুমি যদি সি বিন্দু ধরো, সি বিন্দুকে এই বি থেকে সি এই গ্রাফটাকে এক্সপ্লেইন করার জন্য বা এই অংশটাকে এক্সপ্লেইন করার জন্য আমার কেজ 2 লাগবে। অ্যান্ড তুমি যদি এই বিন্দুটাকে ডি লোকেট করো, তাহলে সি ডি গ্রাফটাকে এক্সপ্লেইন করার জন্য আমার কেজ 3 লাগবে, যেটা পরে আলোচনা করব। সো এই কেস 2টাকে আমরা এখন কিভাবে লিখতে পারি, এটাকে তো আমরা অনেকভাবে বুঝলাম। সো ম্যাথমেটিক্সের ভাষায় কেমন লিখব? ম্যাথমেটিক্সের ভাষায় লিখব যে এটা এমন একটা চিত্র ওয়ার যেখানে এফ অফ এক্স এর মানটা গ্রেটার হবে দেন এফ অফ এ। সো দেখো তুমি যদি এক্স এর মানটা মাঝখানে না নিয়ে এখানে নাও, তাও কিন্তু দেখবা যে এফ অফ এ বি এর থেকে বড় হবে, এখানে নাও তাও কিন্তু এফ অফ এ বি এর থেকে বড় হবে, বাট আমরা একেবারে মিডলটা নিলাম। আচ্ছা, সো এফ অফ এ এক্স এর মানটা অবশ্যই এফ অফ এ থেকে বড় হবে। এখন সেই এক্স এর মানের পয়েন্টগুলো আবার আমাকে এখানে বলে দিতে হবে। সো দেখো তো আমরা কি আমাদের গ্রাফটা এমন ঠিক আছে, বাট এটা তো একটু কার্ভও হইতে পারতো বা একটু নিচের দিকে নেমে তারপরে উপরের দিকে উঠতে পারতো, তাই না? একটু করে যদি দেখাই, আমি সবুজ কালার দিয়ে আঁকি, এটা গ্রাফটা তো এমনও হইতে পারতো, এমনও তো হইতে পারতো, ঠিক না? তাহলে দেখো এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, সেই পয়েন্টটাতে কিন্তু তোমার এক্স এর মানটা ওই এফ অফ এর থেকে বড় না, মানে এখান থেকে যে মানটা সেটা কিন্তু এফ অফ এর থেকে বড় না, ছোট। তো তার মানে এ থেকে বি এর প্রত্যেকটা বিন্দুতে ওই এফ অফ এক্স এর মানটা ফাংশনাল ভ্যালু থেকে বড় হবে না, কোথাও কোথাও ছোট হইতে পারে। তাই জন্য আমরা এখানে ফর অল এক্স না লিখে আমাদেরকে লিখতে হবে ফর সাম এক্স, মানে কিছু এক্স এর মানের জন্য। সো এক্স এর বিন্দুটাকে এক্স এর আইডেন্টিফাই করে দিচ্ছি, এক্স মানে কি, ফর সাম এক্স, ফর সাম ভ্যালু অফ এক্স। কোত্থেকে নিবা এক্স এর মানটা? অবভিয়াসলি এ থেকে বি এর মধ্যে থেকে। তো এ থেকে বি এর মধ্যে থেকে কিছু এক্স নিব, বাট সবগুলো এক্স আমার এই কন্ডিশন মানবে না। সবগুলো এক্সের ক্ষেত্রে এফ অফ এক্স এর মানটা বড় হবে না, এফ অফ এর থেকে ছোটও হইতে পারে, বাট আমরা কোনটা নিব? যেটা বড় হবে সেই বিন্দুটা, কেস 2তে। আচ্ছা, সো যদি এই ঘটনাটা ঘটে তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এরকম করে ব্যাখ্যাটা লিখে ফেলতে পারি, যেহেতু বা সিন্স f of x is greater than f of a, যেহেতু f of x টা f of a থেকে বড় হইতেছে, so f of x has a minimum value, so f of x has a sorry for that, maximum হবে, বড় তো দেখাইলাম এতক্ষণ, ম্যাক্সিমাম বললাম না। ওকে, has a maximum value, maximum value for sum of x, for sum of x, x এর মানটা ওই c বিন্দু লোকেট করলে বলতে পারি x equal to c, বাট এই পয়েন্টটাকেও আমার ওই প্লেসটা বলে দিতে হবে, অবশ্যই সেই বিন্দুগুলো a থেকে b এর মধ্যে হবে। সো যদি এই ঘটনাটা হয় তাহলে f of x এর মানে f of x is greater than f of a হয়, তাহলে একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে কোথায়? এই জায়গায়। তো আমি কিছুক্ষণ আগে একেবারে শুরুতে তোমাকে বলছিলাম যে ম্যাক্সিমাম ভ্যালু থাকার ডেফিনিশন কি। ম্যাক্সিমাম ভ্যালু যদি থাকে তাহলে কিন্তু অবভিয়াসলি ফার্স্ট ডেরিভেটিভের মানটা শূন্য হয়, কারণ এগুলো ক্রিটিক্যাল পয়েন্ট হওয়ার জন্য নেসেসারি কন্ডিশনই এইটা। সো আমরা এখানে লাস্টের লাইনে ওই জিনিসটাকে টানতে পারি বা এভাবে বলতে পারি, now by the necessary condition for the existence, now by the
necessary condition for the existence of critical point হবে একটু বুঝে নিবা ক্রিটিক্যাল পয়েন্ট তো আমি তোমাকে বলছিলাম যে ক্রিটিক্যাল পয়েন্ট এক্সিস্ট করতে হইলে বা ক্রিটিক্যাল পয়েন্ট হইতে হইলে থাকতে হইলে অবশ্যই ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হইতে হবে এবং সেটাই নেসেসারি কন্ডিশন সো বাই দ্য নেসেসারি কন্ডিশন ফর দ্য এক্সিস্টেন্স অফ ক্রিটিক্যাল পয়েন্ট or the maximum value or the maximum value we have মানে আমরা বলতে পারি যে ক্রিটিক্যাল পয়েন্ট থাকতে হলে অবশ্যই কি করতে হবে সেই বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভের মানটা মানে ওই যে সি বিন্দু ধরে নিয়েছিলাম ফার্স্ট ডেরিভেটিভের মানটা obviously কত হবে 0 হবে ক্লিয়ার তাহলে আমরা কেস 1 এ হিসাব করে পাইছিলাম কেস 2 তে আমরা তাও হিসাব করে পাইলাম যে লজিক্যালি পাইলাম যে আমাদের f prime of c টা মানে c অথবা the first derivative at the point c is equal 0 and number 3 case আমার গ্রাফের যে অংশটা একটু নিচু থাকবে সো এটাকে আমরা বলতে পারি কেস নাম্বার 3 তাই না সো এখানে গ্রাফটা আমরা কোন বিন্দু নিয়ে কাজ করব সেটা বলতেছি আর কি সো ধরো এটা আমার পুরো x এন্ড এটা হইতেছে আমার পুরো y এন্ড আমার গ্রাফটা অনেকটা এরকম ধরো হ্যাঁ এটা আমার f of a পয়েন্ট এটা আমার f of b পয়েন্ট দে আর সেম সো একটু করে লিখে ফেলি দিস ইজ a and this is b f of a is equal f of b বাট আমি অন্য আরেকটা পয়েন্ট এখানে সিলেক্ট করলাম এই পয়েন্ট হচ্ছে ধরো আমার সি পয়েন্ট এটা মাস্ট বি x ইকুয়াল টু সি এবং এ বি এর মধ্যে বাট এই পয়েন্টটাতে কি হইতেছে বলো তো এই পয়েন্টটাতে যে ফাংশনাল ভ্যালু পাচ্ছি সেই ফাংশনাল ভ্যালুটা এই পাশে যে এফ অফ এ বলো এখানে যে এফ অফ বি বলো এর চাইতে কিন্তু ছোট বড় হচ্ছে না এখন আবার সবগুলো বিন্দুতে কি ছোট নাকি না অবশ্যই না বড় হইতেছে কিন্তু এখানে কিন্তু বড় আছে এফ অফ এর থেকে বড় আছে এই পয়েন্টটাতে কিন্তু এখানে ছোট সো আমরা বড়টা নিয়ে কাজ করছি কেস 2 তে বাট আমরা এখন থার্ড নম্বরে ছোটটা নিয়ে কাজ করব আর কি সো আমরা কি বলতে পারি এখানে আমরা বলতে পারি যে ম্যাথমেটিক্সের ভাষায় বলা শিখেছিলাম না সেটা বলতে পারি যে এখানে ফাংশনাল ভ্যালু অফ x ইজ লেস হবে কার থেকে এফ অফ এ এর থেকে তুমি চাইলে এফ অফ বি ও লিখতে পারো যে ফাংশনাল ভ্যালুটা ছোট হবে এফ অফ এ এর থেকে এখন এফ অফ এ এর থেকে যে ছোট হবে যদি ছোট হয় তাহলে আমরা কি বলতে পারি সো এফ অফ x has minimum value for some x equal c এবং একটু রিমুভ করে ফেলে এটা for some x equal c এবং তারা অবশ্যই a b সীমানার মধ্যে হবে এখানে সাম বলছে তুমি বললো ভাই আপনি তো এখানে জাস্ট একটা দেখাইছেন একটা c বিন্দু দেখাইছেন যেখানে f of x এর মানটা f of a থেকে ছোট আছে তাহলে একটা লিখতেন সাম কেন অনেকগুলো কেন লিখলেন ভাই গ্রাফটা সবসময় যে এমনই হবে এটা না গ্রাফটা তো এমনও হইতে পারে একটু খেয়াল করো সাম কেন বললাম এটা একটু লজিক্যালি একটু দেখাই সো ধরো আমার ফাংশনাল ভ্যালু এটা a এটা b আমার একবার উপরে উঠছে তারপর নিচে নামে আবার নিচে নামছে এরকম তো হইতে পারতো গ্রাফটা বলো এমন হইতে পারতো না যদি এমন হইতো তাহলে এই যে প্রথম পয়েন্ট দেখতে পাচ্ছ এই পয়েন্টে আমার ফাংশনাল ভ্যালুটা f of a এর থেকে বড় বাট এই যে নিচের পয়েন্টগুলো দেখো এই যে এই পয়েন্টটা এখানে কি ছোট না আবার এখানে ছোট না এখানে ছোট না এখানে ছোট না এখানেও তো ছোট মানে না এটা সমান যদিও বাট এগুলো ছোট না তাহলে ছোট একটা না অনেকগুলো হইতে পারে আর এই বিন্দুটা হচ্ছে আমাদের সেই ফাইনাল বি পয়েন্ট ওইটা হচ্ছে আমাদের ফাইনাল এ পয়েন্ট তাই জন্য আমরা এখানে কি লিখলাম ফর সাম পয়েন্ট কয়টা আছে আমরা জানি না বাট এ থেকে বি এর মধ্যে যতগুলো এরকম পয়েন্ট আছে সেই প্রত্যেকটা পয়েন্টের জন্য মিনিমাম ভ্যালু থাকতে পারে বা মিনিমাম ভ্যালু আছে যদি ফাংশনাল ভ্যালুটা ছোট হয় সেটা অবশ্যই কি তার মধ্যে মিনিমাম ভ্যালুটা এক্সিস্ট করবে বা থাকবে দেখো এখানেও
এই যে আমি কি লিখলাম যে এফএক্স হ্যাজ, এফএক্সটাকেই কিন্তু আমি মিনিমাম ভ্যালু বলি নেই, আমি বলছি এফ অফ এক্স এর হ্যাজ বা আছে মিনিমাম ভ্যালু, তার মানে সবগুলো এফএক্স মিনিমাম ভ্যালু না। যেমন তুমি যদি এখানে এফএক্স, এটা কিন্তু এফ অফ এর থেকে ছোট, হ্যাঁ, কিন্তু তুমি এটাকে মিনিমাম ভ্যালু বলতে পারবে না, তার মানে সবগুলো না, বাট আছে থাকে। এই যে পয়েন্ট, এটা মিনিমাম ভ্যালু, এটাও কিন্তু এফ অফ এর থেকে ছোট মান, এই পয়েন্টটা দেখতে পাচ্ছ, বাট এটা কিন্তু মিনিমাম ভ্যালু না, এটাও না। ক্লিয়ার কথা? তো আমার মিনিমাম ভ্যালু থাকবে বা হ্যাজ মিনিমাম ভ্যালু। আবার উপরেরটার ক্ষেত্রে, ওইটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে ম্যাক্সিমাম ভ্যালু কি করবে, থাকবে। সো এই ক্ষেত্রে চিত্রটা এমন হইতে পারে, এই যে আমি বলছিলাম যে ফর সাম দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, এক্সিস্টেন্স অফ ক্রিটিক্যাল পয়েন্ট হ্যাজ, যে বলছিলাম যে হ্যাজ ম্যাক্সিমাম ভ্যালু বলছিলাম। ক্লিয়ার? কেন বলছিলাম? কারণ আমার গ্রাফটা এটা দেখতে অনেকটা এরকম হইতে পারতো যে আমার ফাংশনাল ভ্যালু এই দুটাকে সেম রেখে এটা একবার নিচে রেখে এরকম বারবার উপরের দিকে উঠে তারপরে এখানে আসছে। সো খেয়াল করো, এই পয়েন্টে কিন্তু একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, আবার এই পয়েন্টে আছে, এই পয়েন্টে আছে, আবার এই পয়েন্টে আছে, বাট এই যে পয়েন্ট দেখতে পাচ্ছ এটাও কিন্তু ফাংশনাল ভ্যালুর থেকে বড়, বাট এটাকে আমি ক্রিটিক্যাল পয়েন্ট বলতে পারবো না, ম্যাক্সিমাম ভ্যালু বলতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে ফার্স্ট ডেরিভেটিভ জিরো না। ক্লিয়ার? এই জন্য আমি সবগুলো বিন্দুকে না বলে আমি বললাম যে এফ এক্স হ্যাজ, বা এফ এক্সটাকেই আমি ম্যাক্সিমাম না বলে বললাম এফ এক্স হ্যাজ, মানে প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু আছে, হ্যাঁ, কিছু না কিছু আছে পয়েন্ট যেখানে আসলে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে। সিমিলার কেস ফর দিস পার্ট। তো যদি এরকম মিনিমাম ভ্যালু পাওয়া যায় তাহলে আমরা কি করতে পারি? আমরা ওই সে আমাদের বিখ্যাত লাইন লিখতে পারি, বাই দ্য ডেফিনেশন অফ, অথবা বলতে পারি সো বাই দ্য কন্ডিশন অফ দ্য এক্সিস্টেন্স, সো by the condition of the existence of the minimum value is a kind of critical value, তাই না? কারণ তুমি জানো যে ক্রিটিক্যাল মানে শুধু ম্যাক্সিমাম না, মিনিমামে আছে। সো ক্রিটিক্যাল ভ্যালু, সো বাই দ্য কন্ডিশন অফ দ্য এক্সিস্টেন্স অফ দ্য মিনিমাম ভ্যালু অর ক্রিটিক্যাল ভ্যালু হ্যাভ, বা আমরা জানি we have first derivative at that point is must be equal 0. তাহলে আমরা তিনটা কন্ডিশনে কিন্তু ফুলফিল করে ফেললো, যেহেতু তিনটা কেস ফুলফিল করে ফেললো, সুতরাং আমরা বলতে পারি রোজ থিওরেম কি প্রমাণিত বা ভেরিফাইড। এইচ অ্যান্ড এভরি পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের জন্য বা প্রত্যেকটা কন্ডিশনের জন্য কাহিনীটা শেষ হয়ে গেল। তো আমি আশা করি টপিকটা ক্লিয়ার হয়েছে সবার। কারো কোনো কনফিউশন থাকলে বা কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখে দিবি এবং আমি চেষ্টা করব হেল্প করার।